আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। শীত শেষ, তাই না? মাঘ মাস মোটামুটি শেষ, ফাল্গুন চলে আসছে। ফাল্গুনের হালকা হালকা শীতের আমেজ আমরা উপভোগ করছি। তো আমরা এর আগেও 4-5টা ক্লাস করেছি। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায় ক্লাস করব। এর আগে আমরা যে ক্লাস করেছি সেটা ছিল মহাকর্ষ এবং অভিকর্ষ। ওখানে কিছু জিনিস তোমাদেরকে পড়িয়েছিলাম আর বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টা পড়াশোনা করব। হ্যাঁ, তো আজকে আমি এই ক্লাসটা তোমাদের শুরু করছি। প্রথমেই আমার পরিচয় দিয়ে নেই, যে আমাকে তোমরা অনেকেই এতদিনে হয়তো চিনে ফেলছো যে আমি মোসাম্মদ উম্মে হাবিবা, সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে এখানে কর্মরত আছি। সামনে ক্লাস হলে তোমাদের সাথে আমার ফিজিক্যালি দেখা হবে। তো আজকে আমি তোমাদের যেই চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান 1-এর 6ষ্ঠ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। তো এখানে যে বিষয়গুলি আমি আলোচনা করব সেগুলোর একটু সংক্ষিপ্ত আকারে বলি। যেমন হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতার কাকে বলে এবং এগুলোর পার্থক্য কি, অশ্ব ক্ষমতা, ওয়াট ও কিলোওয়াট এগুলো বলতে কি বুঝি, শক্তির বিভিন্ন রূপ এবং শক্তির একটা সূত্র আছে, একে শক্তির নিত্যতা সূত্র বলা হয়। তারপর আবার পড়বো হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তি কাকে বলে, আর সবশেষে যেটা পড়বো সেটা হচ্ছে শক্তির রূপান্তর। হ্যাঁ, তো মোটামুটি আমরা শুরু করি। তো প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কাজ। কাজ বলতে আমরা আসলে কি বুঝি? কাজ হচ্ছে যে আমরা বুঝি যে কোনো কিছু করাকে কাজ বলে, যে আমাদের দিয়ে কোনো কাজ, কোনো ধরো এক গ্লাস পানি ঢেলে দেওয়া, এটা একটা কাজ। গাড়ি চালানো এটা একটা কাজ। ঘর মোছা এটা একটা কাজ। কোনো কিছু টেনে আনা এটা একটা কাজ। অর্থাৎ কাজ হলো দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি সেটাই হলো কাজ। কাজ পদার্থবিজ্ঞানের সংজ্ঞায় কাজ বলতে আমরা বুঝবো যে কাজ হলো এমন একটি সম্পাদন যাতে বল প্রয়োগের ফলে কোনো বস্তু সরণ হয়। সরণ বলতে আমরা কি বলছি, যে আমরা নিউটনের যেটা অধ্যায় ছিল, দ্বিতীয় অধ্যায় বলবিদ্যা ও গতি সমীকরণ, সেখানে আমরা যা সরণ বলতে বুঝিয়ে পড়েছিলাম যে সরণ হচ্ছে কোনো কিছু সরানো, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াই হলো সরণ। তো পদার্থবিজ্ঞানে কাজের পরিমাপের একক হলো জুল। জুল বলতে আবার বুঝি যে 1 নিউটন পরিমাণ বল প্রয়োগে যদি 1 কিলোগ্রাম বস্তুর 1 মিটার সরণ হয় তবে সম্পাদিত কাজের পরিমাণ 1 জুল। তাহলে কাজের সাধারণ ধারণা কি, যে দৈনন্দিন জীবনে কাজ সম্পর্কে আমাদের যে ধারণা তার সাথে পদার্থবিজ্ঞানগত ধারণার বেশ পার্থক্য রয়েছে। সেটা কেমন? যেমন কোনো বস্তুকে দু হাতে আঁকড়ে উপরে তুলে আবার সেখান থেকে তোলা হলো, সেখানে নামিয়ে রাখলে পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কাজের পরিমাণ হবে 0। অথচ নিত্যদিনকার ধারণা মতে আমরা এটাকেও হয়তো কাজ বলবো, কারণ এর মাধ্যমে উত্তোলনকারী ক্লান্ত এবং ঘর্মাক্ত হয়ে পড়তে পারেন। তো কাজ বলতে আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় বল এবং বলের দিকে সরণের উপাংশ এর গুণফল হলো কাজ। এটা পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হলো। আসলে সংজ্ঞাটা একটু কঠিন হয়ে গেল, তাই না? তো এই জন্য বলবো যে কাজ বলতে আসলে কাজের জন্য বলের প্রয়োজন হয়ে থাকে। বল দুই ভাবে কাজ করে আমরা জানি, যে প্রথমটি হলো বলের দ্বারা কাজ এবং বলের বিপরীতে কাজ। যদি বল প্রয়োগে বলের প্রয়োগ বিন্দু বলের ক্রিয়ার অভিমুখে সরে যায় তবে বলের দ্বারা কাজ হয়েছে বোঝায়। আর বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু যদি বলের ক্রিয়ার বিপরীতের মুখে সরে যায় তবে বলের বিরুদ্ধে, মানে বল যখন আমরা ছুঁড়ে মারবো তখন বলটা যে কাজ করবে তো সেটাকে আমরা বলবো বলের দিকের কাজ। আবার বল যদি কোনো দেয়ালের দিকে আমরা আঘাত করি, সেই দেয়ালে ধাক্কা খেয়ে বলটা আবার পূর্বের স্থানে যখন ফিরে আসে তখন সেটাকে আমরা বলবো বলের বিপরীতে কাজ। যেমন একটি বস্তুকে ধরো ছাদের উপর থেকে যদি ফেলা হয়, বস্তু অভিকর্ষ বলের দিকে নিচে পড়বে, এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা বলবো বলের দিকে কাজ। আবার দেখো বলের বিরুদ্ধে কাজ বলতে আমরা কোন উদাহরণ বুঝবো, যে একটি বস্তুকে মাটি হতে টেবিলের উপর উঠানো হলো,
এটা কিন্তু মানে নিচ, ওটা হচ্ছে উপর থেকে নিচে পড়লো, এটা হচ্ছে আবার মাটি থেকে টেবিলের উপরে উঠানো হলো, তাহলে হচ্ছে এটা কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে বস্তুটাকে সরানো হলো। এটাও কাজ হবে, কিন্তু এটা বলের বিপরীতে কাজ। হ্যাঁ, অতএব আমরা সহজ কথায় যেটা বলবো যে কোনো বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় বস্তুটির যদি বলের অভিমুখে কিছু সরণ ঘটে, তবে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলে থাকি। তো কাজের পরিমাপ কিভাবে করব? যে বলের পরিমাপ এবং বলের ক্রিয়া বরাবর প্রয়োগে বিন্দুর সরণের পরিমাণের গুণফল দ্বারাই কাজের পরিমাপ করা হয়। এক্ষেত্রে বলা হয় কাজ একটি অদিক রাশি। আবার দেখো, যদি আমরা আরেকটা উদাহরণ দেই, যে যদি একজন নির্মাণ শ্রমিক 10খানা ইট নিয়ে কোনো ভবনের দোতলায় উঠেন, তবে তিনি 1খানা ইট নিয়ে ওই দোতলায় উঠলে যে কাজ করতেন তার চেয়ে বেশি কাজ করবেন, কেননা তাকে বেশি বল প্রয়োগ করতে হয়। তাকে আরো বেশি কাজ করতে হবে যদি তিনি ওই 10খানা ইটই 3 তলায় উঠান। সুতরাং কাজের পরিমাণ নির্ভর করে প্রযুক্ত বলের উপর এবং দূরত্বের উপর। কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজটা পরিমাপ করা হয়। সুতরাং কাজ বলতে আমরা কি বুঝবো? যে কাজ হলো বলের সাথে আমরা বলের দিকে অতিক্রান্ত দূরত্বটা গুণফল করলেই কাজ পেয়ে যাই। ধরো কোনো বস্তুর উপর যদি F বল প্রয়োগ করা হয়, তবে বস্তুটি বলের দিকে যদি S দূরত্ব, এই যে F বল, হ্যাঁ, এই বস্তুটার উপর যদি F বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা যদি এখান থেকে S দূরত্ব সরে যদি এই স্থানে চলে আসে, তবে কৃত কাজ হবে W। তাহলে এই W সমান সমান আমরা বলবো F ইন্টু S, এই F কে S দিয়ে গুণন করলে। অর্থাৎ কাজের কিন্তু কোনো দিক নাই, এটি একটি অদিক রাশি, এটাকে আমরা স্কেলার রাশিও বলে থাকি। হ্যাঁ, এই গেল হচ্ছে কাজ। কাজ আসলে কি? তাহলে কাজের মাত্রা কি হবে? যে কাজের মাত্রা হবে বলের সাথে সরণের মাত্রাকে গুণ করলে। তাহলে কাজ সমান সমান কি হবে? বল ইন্টু সরণ সমান সমান ভর ইন্টু বল, বলতে আবার বুঝি আমরা ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। হ্যাঁ, এখন ভর ইন্টু এই ত্বরণ বলতে আমরা ত্বরণকে যদি আবার ভাঙি, তাহলে সরণকে যদি সময় স্কয়ার দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা ত্বরণ পাই। তাহলে ভর ইন্টু সরণ বাই সময় স্কয়ার ইন্টু সরণ। তাহলে ভর এই সরণ যদি গুণ হয় তাহলে কিন্তু স্কয়ার হয়ে যাবে। তাহলে ভরের সাথে আমরা তখন সময় স্কয়ার এবং দূরত্বের স্কয়ার মানে সরণ স্কয়ার, এটা যখন গুণন করব তখন আমরা কাজের মানটা পেয়ে যাব। তো এই গেল হচ্ছে কাজের মাত্রা। তোমরা কিন্তু ভালো মতো বোঝো। হ্যাঁ, দেখো আমি বলছি, শোনার চেষ্টা করো এবং এর সাথে বোঝারও চেষ্টা করো। তাহলে কাজের একক কি বলবো? যে বলের এককে দূরত্বের একক দিয়ে গুণ করলে কাজের একক পাওয়া যায়। যেহেতু বলের একক নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং দূরত্বের একক হলো মিটার, সুতরাং কাজের একক হবে নিউটন মিটার। হ্যাঁ, এই নিউটন মিটারকে একসাথে বলা হয় জুল, এবং এই জুলকে কিন্তু যে ছোট হাতের যে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটি বলের দিকে 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে। তোমাদের পরীক্ষায় কাজের সাথে সাথে কাজের একক কি, কাজের মাত্রা কি এবং কাজের একক কি দ্বারা প্রকাশ করা হয়, 1 জুল কাকে বলে, এই কোশ্চেনগুলো কিন্তু রিলেটেড, এগুলো আসতে পারে। হ্যাঁ, তো এই ওভারঅল গেল হচ্ছে আসলে কাজ বলতে আমরা কি বুঝি। শুধু কাজ কাকে বললে হবে না, কাজ বলতে আমরা কি বুঝি। দ্বিতীয়ত আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে কি? ওই ক্ষমতা বলতে আমরা সেটাকে বুঝবো না যে একটা চেয়ার দখল করে আছে, এই ক্ষমতা, এটা বাহ্যিক ভাবে বলবো আমরা পার্থিব জগতে। কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় এই ক্ষমতা কি? ক্ষমতা হলো পদার্থ বিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই ক্ষমতা। আবার বলি, দেখো, একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণকেই আমরা ক্ষমতা বলে থাকি। এসআই একক পদ্ধতির পরিমাপে ক্ষমতার কাজের একক যেমন আমরা জুল পড়লাম, তাহলে ক্ষমতার একক কি বলবো? ক্ষমতার একককে প্রকাশ করা হয় কি দিয়ে?
ওয়াট দিয়ে। 1889 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক ওয়াট জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক ওয়াট স্থির করা হয়। এখন এই যেমন জুল কাকে বলে আমরা পড়লাম, এক জুল কাকে বলে, তেমনি ওয়াট কাকে বলে। হ্যাঁ, যে 1 সেকেন্ড সময়ে 1 জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো 1 ওয়াট। 1 জুল কাকে বলে, 1 ওয়াট কাকে বলে, এগুলো কিন্তু তোমাদের ভাইভাতে কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। হ্যাঁ, তো জেমস ওয়াট নিজেই ক্ষমতার একক অশ্ব শক্তি স্থির করেছিলেন। ক্ষমতাকে এইভাবে হিসাব করা হয় যে ক্ষমতাকে ইংরেজিতে কি বলি আমরা, পাওয়ার। তাহলে পাওয়ার একক সময়ে যে কাজ হয় সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা এই পাওয়ারটা পেয়ে যাব। অর্থাৎ P = W/T, যেখানে P হলো ক্ষমতা, W হলো কাজ এবং T হলো সময়। এই ক্ষমতার সাথে আবার কিছু কিছু জিনিস রিলেটেড আছে, সেগুলো হচ্ছে তোমার অশ্ব ক্ষমতা, ওয়াট, কিলোওয়াট। হ্যাঁ, তো ক্ষমতা আসলে এক কথায় কাকে বলি? ক্ষমতা বলতে কোনো উৎস বা ব্যক্তি একক সময় যে পরিমাণ কাজ সম্পাদিত করতে পারে তাকে ওই উৎস বা ব্যক্তির ক্ষমতা বলা হয়। আবার এক কথায় যদি আমরা বলি, যে তোমাদের যদি ভাইভাতে কোশ্চেন করা হয় ক্ষমতা বলতে কি বোঝায়, তখন তোমরা বলবা যে কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ একক সময়ে মোট কাজকে ক্ষমতা বলা হয়। এই হচ্ছে ক্ষমতা। আর এই যে অশ্ব ক্ষমতা বলতে তাহলে আমরা কি বুঝবো, যে 550 পাউন্ড ওজন, এটা কিন্তু নির্দিষ্ট, এটা চেঞ্জেবল না, মানে তুমি পরিবর্তন করতে পারবে না। এই 550 পাউন্ড ওজনটা ফিক্সড। তাহলে কি বলবো আমরা, 550 পাউন্ড ওজন বল প্রয়োগে বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুর প্রতি সেকেন্ডের সরণ 1 ফুট হলে যে ক্ষমতায় কাজ সম্পন্ন হয় তাকে 1 অশ্ব ক্ষমতা বলে। আবার বলি, ভালো করে শুনো, যে অশ্ব ক্ষমতা বলতে আমরা কি বুঝবো, যে 550 পাউন্ড ওজন বল প্রয়োগে বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুর প্রতি সেকেন্ডের সরণ 1 ফুট হলে যে ক্ষমতায় কাজ সম্পন্ন হয় তাকে আমরা 1 অশ্ব ক্ষমতা বলে থাকি। ওখানে আমরা ওয়াট বলতে কি বুঝলাম, যে 1 সেকেন্ড সময়ে 1 জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো 1 ওয়াট। তাহলে এখানে কি বলবো, একটু বড়ভাবে যদি ওয়াটের সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা এখানে কি বলবো, যে সহজভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোনো যন্ত্র, তা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক কিংবা মেকানিক্যাল হোক না কেন, চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোনো যন্ত্র বা লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে সেই হিসাবকেই আমরা ওয়াট বলি। এটা কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায়। হ্যাঁ, আর ওইটা আমরা বলবো এক কথায়, যে 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কাজ করাকেই আমরা 1 ওয়াট বলি। তো এই গেল হচ্ছে অশ্ব ক্ষমতা। তারপরে আমরা বললাম ওয়াট, বিজ্ঞানের পদার্থবিজ্ঞানে ওয়াট কাকে বলে। আর এখন এই ওয়াটের সাথে রিলেটেড হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট কি, যে একক সময়ে 1000 ওয়াট ক্ষমতায় সম্পাদিত কাজের পরিমাণকে আমরা কিলোওয়াট বলি। যেমন 1000 গ্রাম = 1 কিলোগ্রাম, তেমনি 1000 ওয়াট = 1 কিলোওয়াট। এটা মনে রাখলেই তোমরা এই সংজ্ঞাটা মনে রাখতে পারবা। এগুলো কঠিন না, এগুলো আসলে খুব সহজ, খালি একটু ভালো মতো বুঝে বুঝে পড়লে তোমাদের কিন্তু ধরার কষ্ট হবে না, তোমরা পড়লেই মনে রাখতে পারবা। হ্যাঁ, তো এখন কাজ গেল, তারপর আমরা ক্ষমতা পড়লাম। এখন শক্তি, কোনো কিছু করার জন্য আসলে কিন্তু আমাদের একটা এনার্জি প্রয়োগ করতে হয়, এটাই কিন্তু শক্তি। হ্যাঁ, যে তাহলে শক্তি বলতে আমরা কি বুঝবো, আমরা এক কথায় যদি বলি, যে যখন কোনো বলের বিরুদ্ধে কাজ করে তখন তার শক্তি হারায়। আবার তো শক্তি বলতে আমরা বুঝি যে কাজ করার হারকে আমরা ক্ষমতা যেমন বলছি, তেমনি কাজ করার সামর্থ্যকে আমরা বলে থাকি শক্তি। হ্যাঁ, তো পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি বলতে কাজ করার সামর্থ্যকে বোঝায়। কাজ বা কার্য হচ্ছে বল ও বলের অভিমুখী সরণের গুণফল। হ্যাঁ,
কৃত কাজের পরিমাণ দিয়েই শক্তি পরিমাপ করা হয়ে থাকে। অর্থাৎ খেয়াল করো ভালো মতো, যে বস্তুর শক্তি হচ্ছে ওই বস্তুতে মোট যতখানি কাজ করতে পারে তাকেই আমরা শক্তি বলে থাকি। সুতরাং কাজের একক ও শক্তির একক কিন্তু অভিন্ন। তার মানে কাজের একক আমরা পড়েছিলাম জুল, তার মানে শক্তির এককও কিন্তু জুল। আর ক্ষমতার একক কি পড়লাম আমরা? ক্ষমতার একক ছিল হচ্ছে ওয়াট। তাহলে 1 জুল বলতে আমরা বুঝি 1 নিউটনকে আমরা 1 মিটার দিয়ে গুণ করব। এটাও একটি অধিক রাশি এবং এটাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। খেয়াল করো, যদি উদাহরণস্বরূপ বলি, যে আমরা ক্রিকেট খেলায় দেখতে পাই অনেক সময় ক্রিকেট বল স্টাম্পকে আঘাত করে, তাকে উড়িয়ে নিয়ে যায়। কোনো কাচের জানালায় শক্ত কিছু আঘাত করলে কাঁচ ভেঙে যায়। আবার ঢিল ছুঁড়ে আম বা বড়ই পাড়া, এই উদাহরণগুলো থেকে দেখা যায় যে গতিশীল বস্তুর মধ্যেই শক্তি থাকে। মানে স্থির বস্তুর মধ্যে আমরা শক্তিটাকে খুঁজে পারবো না। যখন কোনো বস্তুটা চলমান মানে গতিশীল, সেটার মধ্যে কিন্তু শক্তি থাকে। শক্তি থাকে বিধায় সেটা কিন্তু গতিশীল। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা গতিশক্তি বলে থাকি। এটা আমরা আবার বলবো, বিভব শক্তি এবং গতিশক্তির উদাহরণ কাকে বলে সে সময় কিন্তু আমরা আরেকবার এটা পড়বো। তো এখন ভালো করে শুনে রাখো যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ধরা যাক এম ভরের একটি স্থির বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। এখন এ সময় বস্তুটি বলের দিকে এস দূরত্ব, এই যে এম ভরের উপর এফ বল প্রয়োগ করলে এটা কিন্তু ভি বেগে এই জায়গায় আসবে এবং কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এস এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বকে আমরা এস দূরত্ব বলবো। তাহলে বস্তুটিকে এই বেগ দিতে কৃত কাজই হলো বস্তুর গতিশক্তি। তাহলে গতিশক্তিকে আমরা যদি একটু সমীকরণের সাহায্যে বলি, শক্তিকে যদি আমরা সমীকরণ দ্বারা প্রকাশ করি, তাহলে গতিশক্তি এবং কাজ, মানে কাজ এবং শক্তি যেহেতু একই, এটা ওটা এই জন্য দুইটা কিন্তু সমান হবে। তাহলে গতিশক্তি সমান সমান কৃত কাজ। তাহলে কৃত কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বলকে সরণ, বলের দিকে সরণ। তাহলে বল হচ্ছে এফ বল আর হচ্ছে দূরত্ব সরণ এস। তাহলে গতিশক্তিকে আমরা ই বড় হাতের ই এনার্জি এবং ছোট কে দ্বারা প্রকাশ করে থাকি। আর এটা হচ্ছে ভর, ত্বরণ, সরণ। কেমন? ভর, ত্বরণ, এ হচ্ছে ছোট হাতের ত্বরণ, এস হচ্ছে সরণ। আবার এই দেখো এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এই যে এই এফ এর মান বসাই দিলাম। আমরা জানি, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পড়েছিলাম প্রযুক্ত বল ভরের এবং ত্বরণের গুণফলের সমানুপাতিক। এই জিনিসটা আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রে পড়েছিলাম। হ্যাঁ, আবার দেখো আদিবেগ, একটা আমরা গতি সমীকরণ 3টা পড়েছিলাম, তার মধ্যে 3 নম্বরের ছিল আদিবেগ স্কয়ার সমান সমান শেষ বেগ স্কয়ার সমান সমান আদিবেগ স্কয়ারের সাথে প্লাস 2 ইন্টু ত্বরণ আর হচ্ছে সরণের গুণফল। হ্যাঁ, আবার এই এস যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে আদিবেগ যদি শূন্য হয়, আদিবেগ আসলে যে অবস্থায় বেগটা প্রাপ্ত হয় বস্তু, সেই অবস্থায় কিন্তু বেগটা শূন্য থাকে। চলমান হলে তখন কিন্তু আস্তে আস্তে তার বেগটা বাড়তে থাকে। তাহলে আদিবেগ যদি শূন্য হয়, ধরি আদিবেগ শূন্য, ইউ সমান সমান 0, তাহলে ত্বরণ ইন্টু সরণ সমান সমান শেষ বেগ স্কয়ার ডিভাইডেড বাই এই যে 2টা নিচে নেমে আসলো। এখন গতিশক্তি সমান সমান হাফ এমভি স্কয়ার। হ্যাঁ, এই এমভি স্কয়ার, এই ভিটা কিন্তু এখানে চলে আসলো, এম হচ্ছে ভর। তাহলে গতিশক্তি সমান সমান এই হাফ ভর এবং বেগের স্কয়ার। তাহলে গতিশক্তির সমীকরণটা আমরা পেয়ে গেলাম যে গতিশক্তি সমান সমান কি বোঝায়? ভরের অর্ধেক কে আমরা বেগের স্কয়ার দ্বারা গুণন করব। কেমন? তাহলে আমরা কিন্তু গতিশক্তি পেয়ে যাব। তাহলে গতিশক্তি বলতে আমরা আসলে কি বুঝি? শক্তি, যে গতিশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে। বস্তুর ভর যত বেশি হয় তার গতিশক্তিও তত বেশি হয়। এটাই তো বললাম যে ভর যত বেশি তার গতিশক্তিও তত বেশি। একই বেগে কারো দিকে যদি একটা হালকা টেনিস বল আর একটা ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হয়, তাহলে ক্রিকেট বল কর্তৃক আঘাত বেশি হবে।
মানে হালকা টেনিস বল তো হালকা, সেটা দিয়ে তোমার যদি আঘাত করা হয় সেটা কিন্তু খুব জোরে লাগবে না, কেমন? কিন্তু ক্রিকেট বলগুলি কিন্তু কাঠের হয়, বেশ শক্ত হয়, মজবুত হয় এবং ওজনও বেশি। এটা দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, কারো দিকে ছুঁড়ে মারা হয়, তাহলে দেখবা কিন্তু ওই টেনিস বলের চেয়ে ওই ক্রিকেট বলটা দিয়ে বেশি আঘাতপ্রাপ্ত হবে। হ্যাঁ, তাহলে গতিশক্তি বেগের উপরও নির্ভর করে। বস্তুর বেগ বেশি হলে তার গতিশক্তিও বেশি হবে। একটি ট্রাক কম বেগে কোনো দেয়ালকে আঘাত করলে যে ক্ষতি হবে, তার চেয়ে বেশি ক্ষতি হবে ওই ট্রাকটি যদি বেশি বেগে ওই দেয়ালকে আঘাত করে। কম বেগে করলে দেখবো যে দেয়ালটা হয়তো ভাঙেইনি, কিন্তু অনেক জোরে গতির স্পিড, যদি গাড়ির স্পিড যদি অনেক বেশি থাকে, 100 বা 120, 100, 150 কিলোমিটার এরকম থাকে যদি, তাহলে দেখবা যে দেয়ালটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আমরা কিন্তু বিভিন্ন বাংলা সিনেমায় দেখি যে ট্রাক নিয়ে যাচ্ছে, দেয়াল ভেঙে ফেললো, তাই না? অনেক জোরে ট্রাক চালিয়ে আসছে, দেয়ালটা ভেঙে গেল, তারপরে শত্রুর হাত থেকে নায়ক নায়িকাকে রক্ষা করলো, এরকম আর কি। এটা এইখানেও একটা বিজ্ঞানের প্রয়োগ দেখিয়েছে পদার্থ বিজ্ঞানের, কেমন? তো আমাদের বাস্তব জীবনেও পদার্থ বিজ্ঞানের অনেক প্রয়োগ আছে, আমরা আশেপাশে তাকালে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে পারি। এই জন্য পড়ার সাথে সাথে এই জিনিসগুলো রিয়েলাইজ করবা, ইমাজিন করবা, চিন্তা করবা যে দেখলাম, আর তখন এটা মিলাবা, তাহলে দেখবা জিনিসগুলো কখনোই ভুলনি, মনে থাকবে। হ্যাঁ, এখন আমরা পড়বো যে তার আগে আমরা কতগুলো জিনিস জানবো, যে এই শক্তি যে পড়লাম, শক্তির অনেকগুলো রূপ রয়েছে, রূপগুলি আমরা পরে পড়বো আবার। তো মোটামুটি এর কতগুলি রূপ আছে নামগুলি আমি বলে নিই, তোমরা একটু মনে রাখবা। যে আমরা সাধারণত শক্তি কিন্তু এমন একটা জিনিস যে শক্তি ধ্বংস করা যায় না, এটা অবিনশ্বর। শক্তি কিন্তু কখনোই ধ্বংস করা যায় না, এটা অবিনশ্বর। এটা শুধুমাত্র পরিবর্তন করা যায়, যে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়, কিন্তু এটা কখনোই ধ্বংস করা যায় না। হ্যাঁ, তো শক্তির আমরা অনেকগুলি রূপ দেখতে পাই, তার মধ্যে আজকে আমি 9টি রূপের কথা বলবো। সেটা হচ্ছে প্রথম যে শক্তি দেখতে পাই আমরা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি। যান্ত্রিক শক্তি কোনটা? যে আমাদের গাড়ি চলছে, এটা কিন্তু যান্ত্রিক। ইঞ্জিন যখন চালু হবে, তারপরে চাকা, ইঞ্জিনের চালু হওয়ার পরে চাকা যখন চলমান হবে, গাড়িটি যখন চলবে, তখন এটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। তাপ শক্তি, আগুন জ্বালালাম কিংবা সূর্যের তাপ পেলাম, এটা কিন্তু তাপ শক্তি। আগুন জ্বালানোর পরে কিন্তু আগুন জ্বলবে, তারপরে কিন্তু এটা থেকে তাপ পাওয়া যায়, এটাকে আমরা তাপ শক্তি বলবো। আলোক শক্তি, যেমন বৈদ্যুতিক লাইট জ্বালালাম, এটা কিন্তু আলোক শক্তি। সৌরশক্তি, সূর্য থেকে আমরা যেই শক্তি, যে তাপটা পাবো, সেটাকে আমরা সৌরশক্তি বলবো। তারপরে শব্দ শক্তি, শব্দ মানে আমরা শুনি, এটাও কিন্তু একটা শক্তি। আর চুম্বক শক্তি, চুম্বক তোমরা দেখেছো যে কোনো লোহার কাছে নিয়ে গেলে আকর্ষণ করে। বিপরীতধর্মী চুম্বক পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। রাসায়নিক শক্তি, বিভিন্ন বিক্রিয়া রসায়নের, এগুলো কিন্তু একটা শক্তি। বিদ্যুৎ শক্তি, যে আকাশে বিদ্যুৎ চমকায়, কিংবা যে বিদ্যুতের কারণে আমরা এই যে ফ্যান চালাই, তারপর লাইট অন করি, কম্পিউটার, টিভি দেখি, এটা কিন্তু আমরা বিদ্যুৎ শক্তি বলে থাকি। আর পারমাণবিক বা নিউক্লিয় শক্তি, যে বিভিন্ন পারমাণবিক চুল্লি বা ইয়েতে আমরা যেই শক্তিগুলো পেয়ে থাকি, কিংবা প্রোটন নিউট্রন এগুলো ভেঙে যে শক্তিগুলো আমরা পেয়ে থাকি, সেগুলোকে আমরা পারমাণবিক শক্তি বলে থাকি। হ্যাঁ, তো এই গেল হচ্ছে শক্তির 9টা রূপ। এখন আমরা পড়বো হচ্ছে শক্তি ও কাজের মধ্যে পার্থক্য কি। তো পার্থক্যগুলি আমরা আসলে সংজ্ঞা থেকেই বুঝে নিই, তারপর আমি ওভারঅল একটু দেখাই, একটু আলোচনা করি, তোমরা জাস্ট মনে রাখার চেষ্টা করো। যে শক্তি হচ্ছে, শক্তি এবং কাজ কিন্তু বিষয়টা একই, দুটার এককও একই, মাত্রাও একই, আবার প্রকাশ করা হয় কিন্তু একই একক দিয়ে, যেমন জুল দিয়ে। হ্যাঁ, তো শক্তি হলো কোনো বস্তুর উপর আপনি কত হারে বল প্রয়োগ করছেন, সেই হারটাই আপনার শক্তি। আর কোনো বস্তুকে আপনি বল প্রয়োগ করে কতটুকু স্মরণ করতে পারবেন, সেটাই আপনার কাজ। মানে কোনো একটা কাজ করার জন্য যে বল প্রয়োগ করছি, সেটা হচ্ছে আমার শক্তি। আর বল প্রয়োগের পরে বস্তুটা কতটুকু সরে যায়, সেটাই কিন্তু কাজ। হ্যাঁ, দুটার পার্থক্য বুঝো কিন্তু। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করে সরাতে না পারা যায়, তাহলে বল প্রয়োগ করলাম, এতে কিন্তু শক্তি খরচ হবে, কিন্তু কাজ হবে না। আমি বল প্রয়োগ করলাম, ধরো একটা লোহার একটা ট্রাক তোমাকে দেওয়া হলো,
একজনকে দেওয়া হলো যে তুমি এটা একটু সরাও এখান থেকে, কিংবা আমাদের ঘরে বিভিন্ন আসবাবপত্র থাকে যেমন আলমিরা, টেবিল, হ্যাঁ, একটু ভারী জাতীয় খাট, এগুলো তোমাকে বলা হলো যে একটু সরাই দাও। তো তোমার হয়তো মা বললেন যে একটু সরিয়ে দে তো বাবা। তো তুমি যখন এটা সরাতে যাবা, যে এটা এত হেভি ওয়েট, তুমি অনেক বল প্রয়োগ করলা কিন্তু এটা সরলো না, এক্ষেত্রে কিন্তু তোমার শক্তির প্রয়োগ হলো ঠিকই, কিন্তু তোমার কাজ হলো না। কেমন? তাহলে মনে রাখতে হবে, যদি কোনো বস্তুকে 2 কিলোমিটার ঘুরিয়ে এনে আবার আগের অবস্থানে রেখে দেওয়া হয়, তাহলে সরণ হবে কিন্তু শূন্য। সরণ শূন্য হলেও কিন্তু কোনো কাজ হবে না, আবার সেক্ষেত্রে কিন্তু কাজও শূন্য হবে। সুতরাং কোনো বস্তুকে যদি অনেক বল প্রয়োগের পরেও নাড়াতে না পারা যায়, তাহলে কাজ শূন্য হবে। শক্তি খরচ হবে কিন্তু কাজ শূন্য হবে। তাহলে আমরা এই যে একটু আগে বললাম শক্তির বিভিন্ন রূপ, যে শক্তির কি কি রূপ, 9টা রূপ, এগুলো কি কি আছে, যে মানুষ তার চাহিদা অনুসারে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করে ব্যবহার করছে। এই মহাবিশ্বে নানা ঘটনা প্রবাহ চলছে শক্তির রূপান্তর আছে বলে। শক্তি এক রূপ থেকে একাধিক রূপে রূপান্তরিত হলেও মহাবিশ্বের কোনো মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। শক্তিকে শুধুমাত্র এক রূপের শক্তিকে রূপান্তর করে অন্য রূপের শক্তিতে রূপান্তর করা হয়, তখন একে শক্তির রূপান্তর বলা হয়। এখানে কতগুলো শক্তির রূপান্তর বর্ণনা করা হলো, আমি শুধু নাম বলছি, তোমরা এটা পড়ে নিবে, এটা বইয়েই আছে, তোমার বইয়ের একদম শেষের দিকে এটা তোমরা খুঁজে পাবা। হ্যাঁ, যে শক্তির রূপান্তর 6.8 পয়েন্টে দেখবা যে একদম লাস্টে এটা রয়েছে, যে শক্তির রূপান্তর হচ্ছে যান্ত্রিক শক্তির রূপান্তর, যে হাতে হাতে ঘষলে তাপ উৎপাদন হবে, এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। আবার তাপ শক্তির রূপান্তর কি, স্টিম ইঞ্জিনের তাপের সাহায্যে তোমার বাষ্প উৎপন্ন করা হয়, রেলগাড়ি চালানো হয়, এখানে কিন্তু তাপ শক্তির রূপান্তর হয়। হ্যাঁ, আলোক শক্তির রূপান্তর কি, যে হারিকেনের চিমনিতে হাত দিলে, তুমি যখন হাত দিবা তখন কিন্তু গরম অনুভূত হবে, তাহলে আলোক শক্তির সাথে আমার তাপ শক্তির রূপান্তর হচ্ছে। আবার বৈদ্যুতিক বাতিও দেখবা কিছুক্ষণ জ্বালিয়ে রাখলে ওর গায়ে হাত দিলে দেখবা যে গরম অনুভূত হয়, মানে লাইট জ্বালার সাথে সাথে তাপ শক্তি কিন্তু উৎপাদিত হচ্ছে। রাসায়নিক শক্তি রূপান্তর হচ্ছে যে খাদ্য এবং জ্বালানি, যেমন তেল, গ্যাস, কয়লা এবং কাঠ হচ্ছে রাসায়নিক শক্তির রূপান্তর। বিদ্যুৎ শক্তির রূপান্তর কি, যে বিদ্যুৎ শক্তি যেমন বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে যদি বিদ্যুৎ শক্তি দেওয়া হয়, এটাতে আবার তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাল্বেও কিন্তু বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। টেলিফোন ও রেডিওর গ্রাহক যন্ত্রেও কিন্তু বৈদ্যুতিক শক্তি, দেখো বিদ্যুৎ শক্তির কতগুলো রূপান্তর, যে বিদ্যুৎ শক্তিকে যদি আমরা ইস্ত্রিতে দেই তাহলে কিন্তু তাপ হবে, আবার বাল্বে দিলে আলোক শক্তি হবে, আবার টেলিফোন কিংবা রেডিওতে দাও শব্দ শক্তিতে, তাহলে একই বিদ্যুৎ কিন্তু আমরা 3টা রূপান্তর পাচ্ছি। হ্যাঁ, শব্দ শক্তি রূপান্তর কি, যে কারখানার জীবাণু ধ্বংস করা কিংবা ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে থাকি, এক্ষেত্রে শব্দ শক্তি কি শক্তিতে রূপান্তর হয়, যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়। আর চুম্বক শক্তির রূপান্তর, একটি লোহার টুকরোকে দ্রুত ও বারবার চুম্বকন ও বিচুম্বকন করলে এর কিন্তু তাপ উৎপাদন হয়। দেখবা যে চুম্বকের যদি বারবার চুম্বক দেই এবং এটা চুম্বক সরাই দেই, তাহলে দেখবা যে ওর গায়ে হাত দিলে তাপ লাগে, এতে চুম্বক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর নিউক্লিয় শক্তি বা তোমার পারমাণবিক শক্তি হচ্ছে যে নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। নিউক্লিয় বোমার ধ্বংসলীলা নিউক্লিয় শক্তির রূপান্তর, ভিন্ন আর কিছুই নয়। আবার নিউক্লিয় চুল্লিতেও কিন্তু নিউক্লিয় শক্তি আণবিক শক্তিতে, বিশেষ করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আজকাল শক্তির চাহিদা এই নিউক্লিয় শক্তির মাধ্যমে অনেকাংশে পূরণ করা হয়ে থাকে। এই গেল হচ্ছে শক্তির এক রূপ থেকে আরেক রূপে। শক্তির আমরা 9টা রূপ পড়লাম, এখানে আবার শক্তির এই রূপগুলোকে এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন বা রূপান্তরও কিন্তু আমরা জানলাম। তো এখন মোটামুটি আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। এখন আমরা কিছু সংজ্ঞা পড়ব, যে বিভব শক্তি আর গতি শক্তি, এই দুটো জিনিস কি। হ্যাঁ, বিভব মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাহলে বিভব শক্তিটা কি, যে
বিভব শক্তি হচ্ছে, এটাকে কিন্তু আবার স্থিতি শক্তিও বলা হয়ে থাকে। কেমন, যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে আনলে যদি কাজ করতে হয় তখন বস্তুটি যে শক্তি সঞ্চয় করে তাকে আমরা স্থিতি শক্তি বলে থাকি। খেয়াল করো, যে আবার বলছি যে বিভব শক্তিকে আমরা পোটেনশিয়াল শক্তিও বলে থাকি, আবার স্থিতি শক্তি মানে যেটা বস্তুর মধ্যে বিদ্যমান সেটাকে আমরা স্থিতি শক্তিও কিন্তু বলে থাকি। তাহলে এটা বলতে আমরা কি বুঝবো, যে পোটেনশিয়াল এনার্জিটা আসলে কি, যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে আনলে যদি কাজ করতে হয় তখন বস্তুটি যে শক্তি সঞ্চয় করে তাকে আমরা স্থিতি শক্তি বলে থাকি। যদি ঘড়িতে চাবি দিয়ে থাকি তখন ঘড়ির স্প্রিং এর বিকৃতি ঘটে এবং ঘড়িতে স্থিতি শক্তির সৃষ্টি হয়, এবং এর জন্য কিন্তু ওই যে আমাদের দেয়াল ঘড়ি, বিভিন্ন ধরনের হাত ঘড়ি খেয়াল করবা যে আমরা যদি চাবি দিয়ে রাখি তাহলে এতে কিন্তু স্প্রিং এর বিকৃতি ঘটলে কিন্তু ঘড়িতে স্থিতি শক্তির সৃষ্টি হয় এবং শক্তি সঞ্চিত হয়ে থাকে, এবং এর ফলে কিন্তু আমার ঘড়িটা চলতে থাকে। এখন পদার্থবিজ্ঞানে বিভব শক্তি বলতে কোনো বস্তু বা কোনো ব্যবস্থা তার স্বাভাবিক অবস্থা বা অবস্থানের বা বস্তুর কণাসমূহের বিন্যাসের পরিবর্তনের জন্য অন্য বস্তুর সাপেক্ষে কাজ করার যে সামর্থ্য, এটা একটু কঠিন, তোমরা এটা পড়বা না, মনে না থাকলে তোমরা সহজ যেটা পড়লাম সেটা মনে রাখবা। অর্থাৎ শক্তি লাভ করে তা বোঝানো হয়, তাকে পোটেনশিয়াল এনার্জি বলে। এটা একটু হার্ডই মনে হচ্ছে, তাহলে তোমরা এটা মনে না রেখে আমি যেটা বললাম যে এক কথায় যে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে, যেমন ঘড়ি স্থির অবস্থায় থাকলে এটাতে স্থিতি শক্তি প্রয়োগ করলে এটা চাবি দিলে এটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে, যে অন্য অবস্থানে আনলে যদি কাজ করতে হয় তখন বস্তুটি যে শক্তি সঞ্চয় করে তাকে আমরা স্থিতি শক্তি বলে থাকি। হ্যাঁ, তো বিশেষ করে এই হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, এটার উদাহরণ দেবো। তো উদাহরণস্বরূপ আমরা বলে